দেখো ম্যাচ ইস্টবেঙ্গল কেমন খেলেছে এটা আমরা সবাই জানি। 4-2 গোলে জেতা, একটা প্রপার ডমিনেশন রাখা, একটা কামব্যাক, এবং তারপরে যে ডিসপ্লেটা আমরা দেখলাম, যে খেলাটা কোথাও টিম গেমটা আমরা দেখলাম বহুদিন পর, বহু বহু সময় পর, সেই সুপার কাপ ফাইনালের পর আমার মনে হয় যে ইস্টবেঙ্গলকে আজকে এতটা ভালো খেলতে দেখলাম। মাঝখানে ইস্টবেঙ্গল দুটো ম্যাচ জিতেছে, বাট স্টিল তখনও কিন্তু কথা বলেছি যে ইস্টবেঙ্গল অ্যাকচুয়ালি যে খেলাটা তুলে ধরছিল, যেটা আইএসএল এর ফার্স্ট লেগে শেষের দিকেও খেলছিল, যেটা সুপার কাপে আমরা দেখেছিলাম, সেইভাবে ইস্টবেঙ্গলকে খেলতে দেখছি না। বাট আজকের ম্যাচটা সব দিক থেকে কিন্তু ইস্টবেঙ্গল পুষিয়ে দিয়েছে। কিন্তু কিন্তু এই ম্যাচটা দেখার সময় আমার কিছু আক্ষেপ থাকছিল, বারবার করে কিছু বিষয় না আমাকে হিট করছিল, যে এই পারফরমেন্সটা কেন আমরা ডার্বির দিনকে ইস্টবেঙ্গলের থেকে দেখলাম না, তাহলে রেজাল্ট অন্যরকম হতে পারতো। কেন এই পারফরমেন্সটা ওড়িশা ম্যাচে আমরা দেখলাম না, যেখানে ইস্টবেঙ্গল এগিয়ে গিয়েও ম্যাচটা হেরেছিল। কেন এই পারফরমেন্সটা আমরা জামশেদপুর ম্যাচে দেখলাম না, যেদিনকে ইস্টবেঙ্গল এগিয়ে গিয়ে ম্যাচটা হেরেছিল। কেন এই পারফরমেন্সটা আমরা নর্থ ইস্টের বিরুদ্ধে দেখলাম না, যে ম্যাচটা নেক টু নেক ফাইট হয়েছিল। এই ম্যাচগুলোর রেজাল্ট যদি ইস্টবেঙ্গলের পক্ষে যেত, এই খেলাটা যদি সেই দিনগুলোতে ইস্টবেঙ্গল খেলতে পারত, যদি লিডগুলোকে ধরে রাখতে পারত, তাহলে আজ অন্য কোনো টিমের দিকে ইস্টবেঙ্গলকে তাকিয়ে থাকতে হতো না। ওই তিনটে ম্যাচ থেকে যদি 7 পয়েন্টও ইস্টবেঙ্গল নিজের ঘরে রাখতে পারতো, তাহলে আজকে ইস্টবেঙ্গল কিন্তু 20 ম্যাচে 28 পয়েন্টে থাকতো। এবং উল্টো দিকে কেরালাকে দেখে মনে হচ্ছে তারা কি আদৌ ডিজার্ভ করে প্লে অফের স্পটটা। কারণ সেকেন্ড লেগ শুরু হওয়ার পর থেকে 8টা ম্যাচে জাস্ট 4 পয়েন্ট কেরালা তুলতে পেরেছে। যে ম্যাচে নামছে সেই ম্যাচে গিয়ে দাঁড়াচ্ছে। প্রথম লেগে 12টা ম্যাচে ওরা 26 পয়েন্ট তুলেছিল, এবং সেই যে অ্যাডভান্টেজটা, সেই যে লাভের গুড়টা, সেটা ওরা এখনও কিন্তু সেখান থেকে খেয়ে যাচ্ছে। এই 8টা ম্যাচ থেকে ওরা 4 পয়েন্ট তুলেছে সেকেন্ড লেগে, একটা উইন একটা ড্র, বাকি 6টা হার। এবং লাস্ট যে দুটো ম্যাচ ওদের বাকি রয়েছে, সেই দুটো ম্যাচে কোচ জানিয়েছেন যে উনি কিন্তু কোনো বিদেশি প্লেয়ার নিয়ে ট্রাভেল করছেন না। নর্থ ইস্টের সাথে ম্যাচ রয়েছে এবং হায়দ্রাবাদের সাথে ম্যাচ রয়েছে, সম্ভবত তিনি অল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে যেতে চলেছে। কিন্তু ইস্টবেঙ্গলকে দেখে না জাস্ট আমার কোথাও আক্ষেপটা যাচ্ছে না, যে কেন এই পারফরমেন্সটা, কেন কিছু ম্যাচ আগে ইস্টবেঙ্গল তুলে ধরতে পারলো না। হঠাৎ করে কি এমন হলো যেটা নিয়ে সবার ভাবা দরকার রয়েছে, যে ইস্টবেঙ্গলকে নিয়ে আমরা এতটা আশাবাদী ছিলাম যে টপ 6-এ ইস্টবেঙ্গল কোয়ালিফাই ইজিলি করবে, সুপার কাপের পারফরমেন্সটা ইস্টবেঙ্গল ধরে রাখতে পারবে। কারণ একটা ট্রফি তোমাকে কনফিডেন্স দেয়, একটা ট্রফি তোমাকে মোরাল বুস্ট দেয়। কোথাও সেই জায়গাটা কিন্তু ইস্টবেঙ্গল ধরে রাখতে পারেনি, সেই পারফরমেন্সটা তুলে ধরতে পারেনি, বা ম্যাচগুলোতে এগিয়ে গিয়েও ইস্টবেঙ্গল ফাইনালি হেরেছে। এবং খুব কম মার্জিনে ম্যাচ হেরেছে, এরকম না যে খুব বাজে মার্জিনে ইস্টবেঙ্গল হেরেছে। 3-1 মোহনবাগানের সাথে ডার্বির রেজাল্ট ছাড়া সেইভাবে খুব খারাপভাবে ইস্টবেঙ্গল হেরেছে এরকমটাও কিন্তু কিছু না। কিন্তু যে ম্যাচগুলো যেভাবে হেরেছে সেইগুলো ইস্টবেঙ্গল তখন ডিজার্ভ করতো না। বাট আজকের এই কামব্যাকটা, আজকের এই প্রপার ডমিনেশনটা ইস্টবেঙ্গলের জন্য দরকার ছিল। লাস্ট দুটো ম্যাচ মাস্ট উইন ম্যাচ হয়ে গেল। অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে পাঞ্জাবের বিরুদ্ধে, এবং বেঙ্গালুরুর সাথে ঘরের মাঠে ম্যাচ রয়েছে। যদি ফিরে আসি আজকের ম্যাচের প্রসঙ্গে, তাহলে ইস্টবেঙ্গল যে স্টার্টিং 11টা নামিয়েছিল, সেটা মোটামুটি আমি প্রিভিউতে যা বলেছিলাম তার মোটামুটি 95% মিলে গেছিলো। শুধুমাত্র রাইট ব্যাক লেফট ব্যাক পজিশনে আমি নিশু আর মান্দারকে এক্সপেক্ট করছিলাম। মান্দার তো টিমের মধ্যে ছিল না, হয়তো তার কোনো হিডেন ইঞ্জুরি রয়েছে, সেই কারণে কোচ হয়তো রিস্ক নিতে চাননি। কিন্তু রাইট ব্যাক পজিশনে রাকিব, লেফট ব্যাক পজিশনে নিশু কুমার, তাদেরকে নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। কারণ ম্যাক্সিমাম যে কেরালার অ্যাটাকটা, সেই অ্যাটাক কিন্তু উইং বেসড হচ্ছিল, এবং এই প্লেয়াররা এত পরিমাণে ভেতরের দিকে থাকছিল যে বারবার করে কিন্তু উইংটা ওপেন হয়ে যাচ্ছিল। ডিফেন্সিভ ওরিয়েন্টেশন খুব খারাপ ছিল আমি বলবো না। আলেকজান্ডার প্যান্টিচকে তুলে নিয়ে হরমনজোত সিং খাবরাকে সেকেন্ড হাফে নামানোটা একটা মাস্টার স্ট্রোক হয়ে যায়। মাঝ মাঠে সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী অসাধারণ। সেকেন্ড হাফে ভিক্টর ভাস্কুয়েজ নেবে বুঝিয়ে দিল যে কী লেভেলেরও প্লেয়ার, এবং পেছনে যদি একজন কোয়ালিটি হোল্ডিং মিডফিল্ডার থাকে, তাহলে ও আপফ্রন্টে কতটা ক্রিয়েটিভ হতে পারে। এবং অবশ্যই যাকে নিয়ে আলাদা করে কথা বলতে হবে সেটা হচ্ছে মহেশ। হোয়াট আ ম্যাচ, একটা মেমোরেবল ম্যাচ মহেশের জন্য। পুরনো দলের বিরুদ্ধে খেলা, তার বিরুদ্ধে দুটো গোল করা। হ্যাঁ, প্রথম যে গোলটা হয়েছে সেটা এখনও অবধি আমি জানি না কি ফাইনালি হবে। আমি একদম ইনিশিয়াল যে পোস্টটা দেখলাম আইএসএলের তরফ থেকে, সেটা মহেশকে গোলটা দেওয়া হয়েছে, কিন্তু সেই মুহূর্তে সবাই দেখেই মনে হয়েছিল যে ওটা ওন গোলই ছিল, এবং তারপর আরও একটা ওন গোল ইস্টবেঙ্গলও করে ফেলে। কিন্তু মহেশ যে জায়গা থেকে বলটা কার্ল করেছিল, গোলেই যাচ্ছিল, মানে ওখানে ডাইসুকে মাথাটা দিয়ে কাজটা আরও স্মুথ করে দিয়েছে, একদম বাটারি স্মুথ হয়ে বলটা গোলে ঢুকে গেছে, কিন্তু বলটা গোলের দিকে যাচ্ছিল। বাট সেকেন্ড গোলটা, ভাই হোয়াট আ গোল, হোয়াট আ গোল! ভিক্টর যে জায়গা থেকে বলটাকে ধরেছে সাইড লাইনে,
যেখান থেকে ও স্লো ডাউন করেছে, কর্নার ফ্ল্যাগের ওখানে গেছে, ওখানে গিয়ে মনে হলো ক্যাজুয়াল রয়েছে, কি করবে, কি করতে পারে, কিন্তু যে পাসটা দিল, এরকম পাস আমরা বহুদিন দেখিনি। কেউ বুঝতে পারেনি, কেরালার ডিফেন্সটা পুরো দাঁড়িয়ে গেছিলো ওই জায়গাতে, বুঝতে পারেনি যে ওইভাবে পাসটা ভিক্টর মহেশের জন্য বাড়িয়ে দেবে। এবং মহেশ যে ফিনিশটা করেছে, করণজিৎ তো এমনি খাচ্ছিল, ওই গোলটা ওর পক্ষে বাঁচানো সম্ভব না। সাউল ক্রেসপো কি লেভেলের প্লেয়ার, কালকেই বলেছিলাম যে এই প্লেয়ারটার দিকে আলাদা করে সবাই তাকিয়ে থাকবে, ও আলাদা পারফর্মার। ও যখন পেনাল্টি শটটা নিতে যাচ্ছে তখন সবাই শিওর হয়ে গেছিলো গোল হচ্ছে, যে জায়গা থেকে ও ফিনিশ করেছে। কিন্তু বলবো সাউলের সেকেন্ড গোলটা কাকে ক্রেডিট দেবে? আমি বলবো 90% ক্রেডিট আমনসিকে। ওইভাবে চেজ করে লেসকোভিচের পায়ের আগে ঢুকে গিয়ে বলটাকে নিয়ে নেওয়া, সেটাও কিন্তু পুরোপুরি ওই কারঞ্জিতের মিস্টেক থেকে। কিন্তু ও যেভাবে চেজ করেছে, ও বুঝতে দেয়নি ডিফেন্ডারকে যে ও আসছে, এতটা স্পিডে বিট করে দেবে একজন ডিফেন্ডারকে, যে পুরো 95% ছিল যে বলটা ও কালেক্ট করবে। কিন্তু আমান যে জায়গা থেকে এসে বিট করেছে, যেখান থেকে ও বলটা নিয়েছে এবং যেখান থেকে ও পাসটা রেখে দিয়েছে সাউলের জন্য, সাউলের কি করার ছিল? গোলটা করা ছাড়া। অসাধারণ আজকে ম্যাচ হয়েছে এবং ম্যাচটা কোথাও ইস্টবেঙ্গলের জন্য ভীষণভাবে পজিটিভ একটা মেসেজ নিয়ে এলো। পার্টিকুলার প্লেয়ার ধরে ধরে আর কিছু বলার নেই, কারণ একটা টিম যখন টিম গেম খেলে, একটা টিম যখন কোথাও একটা ওভারঅল টিম গেমের ডিসপ্লে তুলে ধরে এবং যখন একটা প্রপার ডমিনেশন করে, তখন সেখানে আলাদা করে কিছু বলার নেই। আজকে সন্ধ্যে থেকে আমি বললাম যে শুরুতে বললাম যে ইস্টবেঙ্গলের এই পারফরমেন্স দেখে আর পুরনো ম্যাচগুলোর কথা ভেবে আমার খারাপ লাগছিল, কিন্তু গোটা সন্ধ্যেবেলাতে আমার তিনটে জিনিস খারাপ লেগেছে। এক হচ্ছে কেকেআর জাস্ট কিছু রানের জন্য একটা হিউজ রেকর্ডকে হাতছাড়া করে ফেললো। দুই হচ্ছে আজকে ইস্টবেঙ্গলের 5 থেকে 6টা গোল হতে পারতো, 4টে গোল হয়েছে, তার সাথে 2টো বল পোস্টে লেগে ফিরে আসে, একটা ভিক্টর ভাস্কুয়েজের, একটা ফেলিসিও ব্রাউন ফোর্বসের। এবং 3 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে ওই ব্যাপারটা, এই পারফরমেন্সটা আর কটা ম্যাচ আগে থেকে ইস্টবেঙ্গল তুলে ধরলে কিন্তু আজকে অন্য কারোর ভরসায় থাকতে হতো না। আজকে আমরা বুক বাজিয়ে বলতাম যে মোহনবাগান তারা যেমন লিগ শিল্ড জয়ের দৌড়ে রয়েছে, ইস্টবেঙ্গল তেমন সব বাধাকে অতিক্রম করে তাদের সুপার কাপটা যে ফ্লুকে উইন ছিল না, সেই সব কিছুকে দূরে সরিয়ে রেখে আজকে ইস্টবেঙ্গল প্লে অফের জন্য যাচ্ছে। এটা আমরা জোর দিয়ে বলতে পারতাম এখান থেকে বাংলা ভাষায় ভিডিওটা বানিয়ে। এবং অবশ্যই মোহামেডান স্পোর্টিং তারা আই লিগ জেতা থেকে জাস্ট চৌকটের মাথায় দাঁড়িয়ে রয়েছে, বা শুধু ঘরটার মধ্যে ঢুকে পড়ার অপেক্ষা, দরজাটা শুধু এখনও খোলা হয়নি। আমরা জোর দিয়ে বলতে পারতাম, শুধু এই একটা জায়গাতে বলতে পারছি না, সেটা কোথাও খারাপ লাগছে। হয়তো সেই খারাপ লাগাটা মিটে যাবে, কারণ এখান থেকে চাই যে নর্থ ইস্ট, চেন্নাইন এফসি তারা সব ম্যাচ ড্র করুক, জামশেদপুর ড্র করুক, হেরে ফেরে যাক, এবং পাঞ্জাব বেঙ্গালোর তারা হেরে যাক, ইস্টবেঙ্গল এখান থেকে 27 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে যাক প্লে অফসের জন্য, ব্যাস তারপর ফাটিয়ে মাস্তি হবে, আর কিছু বলার থাকবে না। এই ভিডিওটা এ অবধি। এবার তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং দিস ম্যাচ অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কিছু টপিক ভুলে গিয়ে থাকি অবশ্যই মেনশন করে দিও ভালোভাবে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।